হঠাৎ করে মানে নওশাদ সিদ্দিকী একে নিয়ে রাজনৈতিক বাজার গরম হয়ে গেল। কারণটা কি? আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গল যেন টার্গেটেড হয়ে গেছে, একটার পর একটা ইস্যু সামনে আসছে। কখনো পরিযায়ী শ্রমিক, কখনো বাঙালি খেদাও, এরকম মানে নানান ইস্যুতে পশ্চিমবাংলাকে ব্যতিব্যস্ত করে রাখা হচ্ছে, যেহেতু আর 10 মাস পরেই নির্বাচন। আমি কিন্তু নওশাদ সিদ্দিকীদের পরিবারের সঙ্গে একটা সময় বেশ ঘনিষ্ঠ হয়ে যোগাযোগ রাখতাম। তার বড় ভাই আব্বাসউদ্দিন দারুণ বক্তা। তহা সিদ্দিকীর নাম কে না জানে, মুসলিম মানেই জানে এরা পীরজাদা। এরা কিন্তু বাইরের থেকে এসছিলেন, কিন্তু এসে তারা ভারতে থেকেছেন এবং ভারতের মুসলিমদের কাছে তারা পীরজাদা হিসাবে অত্যন্ত আদর কদর পান। কিন্তু রাজনীতিতে আসার পরেই দেখা গেল যে মুসলিমদেরও অনেকের সঙ্গে তার সংঘাত আছে। আপনারা জানেন যে শওকাত বনাম আব্বাস সিদ্দিকীর একটা দীর্ঘ বিতর্ক হয়েছিল, মানে পরস্পরের তারা তৃণমূল, পুরোপুরি তৃণমূল না, এটাই হচ্ছে তৃণমূলের অভিযোগ। এবং অভিযোগটা যে সঠিক সেটা তো প্রমাণিত হলো যে পরে তারা একটা আলাদা দল তৈরি করলেন। এবং বললাম তো, এই দল তৈরির প্রথম দিকে আমি এদের সঙ্গে ক্লোজলি যুক্ত ছিলাম। তারপরে হয়তো এদের আর দীর্ঘদিন কাজকর্মে আর খুব একটা যোগাযোগ রাখা সেভাবে হয়ে ওঠেনি। প্রথম যে প্রেস কনফারেন্স কলকাতা প্রেস ক্লাবে, সেটাও যোগাযোগ আমি করিয়েছিলাম, পুরো কন্ট্রাক্টগুলো। যাই হোক, তবে ওরা মুসলিম এবং দলিত শ্রেণীদের নিয়ে যে সংগঠনটা করলো, আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ওরা ইসলামিক সেকুলার ফ্রন্ট করতে পারতো, তা করেনি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। অর্থাৎ এদের দূরদর্শিতা ছিল যে সারা ভারতবর্ষে এদের একটা দল করে তোলা। এদিকে এআইএমএম আছে। এআইএমএম যতটা কট্টর মুসলিম, এরা যেহেতু পীরজাদা, এরা অতটা কট্টর নয়। তবে এরা ধীরে 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 মুসলিম জনগোষ্ঠীর যে চাহিদা, সেই চাহিদা নিয়ে আন্দোলন করতে করতে একটা জায়গায় তৈরি করেছে। কিন্তু নির্বাচনের মুখে এসেই এখন যে অবস্থায়, আবার নওশাদ কলকাতায়, আগে একবার কলকাতায় মিছিল মিটিং করে মারধর খেয়ে অ্যারেস্ট হয়েছিল, 43 না 41 দিন জেলে ছিল। সেটা ঠিক হয়নি। স্বয়ং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কয়েকদিন পরে বলেছেন, তো আমি জানতে পারিনি, জানতে পারলে এতদিন একটা লোককে এই সামান্য ব্যাপারে জেলের ভেতর রাখাটা ঠিক হয়নি। বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার, তিনি কিন্তু বলেছিলেন। আবার তাকে অ্যারেস্ট করা হলো, আবার জেলে কালকে আদালতে নিয়ে যাওয়া হবে। আবার কতদিন ভিতরে ঢুকে থাকবেন সে প্রশ্ন মনে মনে আসছে। কিন্তু আমার মনে হয় যে তৃণমূলকে আর একটু সতর্কভাবে এই সিদ্দিককে হ্যান্ডেল করতে হবে। আবুল কাশেম বলে একজন, সে তো দেখছি এখন বিজেপিতে জয়েন করে গেছে। বিজেপি ভীতি যে মুসলিমদের মধ্যে, কিন্তু এখানকার স্থানীয় মুসলিমরা অনেকেই আবার সেটা কাটাতে চেষ্টা করছেন। তারা উদাহরণ দিচ্ছেন উত্তরপ্রদেশে ইমাম ভাতা বেশি, অন্যান্য জায়গায় গুজরাটে, এসব জায়গায় ইমাম ভাতা বেশি, বা মুসলিমদের যত সুযোগ সুবিধা আছে এখানে নাকি তা নেই। নওশাদ সিদ্দিকী একটা টিভি চ্যানেলে বসে বসে বলছেন, সত্য মিথ্যা জানি না। তবে নির্বাচনের মুখে যেভাবে আবার সিদ্দিকীকে
বিজেপি এবং তৃণমূলের এন্টি মুসলিম অংশ নামিয়েছে, তাতে করে আমাদের কিন্তু সিঁদুরে মেঘ দেখার যথেষ্ট কারণ আছে বলে আমার মনে হয়। পশ্চিমবঙ্গের শাসক দলকে কিন্তু এটা অত্যন্ত ধৈর্যের সঙ্গে, ট্যাক্টফুলি এবং বুদ্ধির সঙ্গে মোকাবেলা করলে ভালো হয়। এখন জানি আমার কথা কেউ শুনবেন কি শুনবেন না সেটা তাদের কথা। আমরা সাংবাদিক হিসেবে আমাদের যে অবজারভেশন সেইটা আমরা বলতে পারি, বলে যেতে পারি, বলার সুযোগ আসলে মানে অনেক উপরে গিয়েও বলবো যে একটা সময় আমার ধারণা হয়েছিল, আমি মনে একটা ইউটিউবে বলেছিলাম যে একটা সময় আমার ধারণা হয়েছিল যে ধীরে 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 সিদ্দিকি তৃণমূলের ফর্ম এসে চটে চলে আসবে। হ্যাঁ, আরে তাকে তো তার একটা দুটো সিট দিয়ে দিলেই হয়ে যায়, সে একা আছে, আর একটা এমএলএ দিয়ে দিলেই সে রাজি হয়ে যেত। কিন্তু সেটা হলো না। তবে লোকসভা নির্বাচনে কি হয়েছিল সেটা নিয়ে অনেকে বলছেন যে কেউ বলছে বিজেপির কাছ থেকে মোটা টাকা খেয়েছিল, আবার কেউ বলছে তৃণমূলের কাছ থেকে বড় একটা টাকা হোক বা কোনো একটা অফারের লোভে সে লোকসভায় ততটা সক্রিয় ছিল না, মানে 2024-এর লোকসভায় নির্বাচনে। যাই হোক, সত্য মিথ্যা দিকে না গিয়ে এই মুহূর্তে যেটা সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী তহা সিদ্দিক পরিবারের সব থেকে ছোট ভাই, আদরের ভাই তাদের আব্বাস। তহা একটু এদিকে ওদিকে ঘোরানো এবং তার নিজের ব্যক্তি স্বার্থ দিকটা সে বেশি করে দেখে, ফলে তার প্রভাব কিন্তু ঘুটিয়ারি মানে শরীফে যথেষ্ট কমেছে। আমি অন্তত নিজে গিয়ে দেখেছি, কারণ তহা সিদ্দিকির টাকা ছাড়া আর কিছু চেনেন না, এটাই হচ্ছে অভিযোগ তার পরিবারের মধ্যে থেকেও আছে। কিন্তু নওশাদ, আব্বাস এরা কিন্তু এদের যা পয়সা আছে, প্রচুর পয়সা আছে, প্রচুর জমি জায়গা, প্রচুর বিদ্যালয় ইত্যাদি ইত্যাদি, তাদের প্রপার্টি আছে প্রচুর। ফলে তারা এখন রাজনৈতিক একটা পজিশন চাইছেন এবং আব্বাসের পুরো মদত আছে ছোট ভাইয়ের প্রতি। তাকে একটি মহিলাকে দিয়েও বলা হয়েছিল যে এর সঙ্গে সম্পর্ক আছে ইত্যাদি ইত্যাদি, সব্যসাচী দত্ত নিয়ে এসেছিলেন। এই নোংরামি করেও কিন্তু সিদ্দিকিকে পিছিয়ে রাখা যায়নি, কারণ ধরা পড়ে গিয়েছিল যে এগুলো সবটাই বানানো, তাকে হিউমিলিয়েট করার জন্যে, সমাজের কাছে তাকে হেয় প্রতিপন্ন করার জন্যে এসব করা। দেখো, দাঁড়ায়নি বলে আর কোনো চর্চা নেই। তবুও আজকে একটা জিনিস তো পরিষ্কার, আপনারা অস্বীকার করুন আর যা করুন, যে একটি বাচ্চা ছেলে নিজে এমএলএ হয়েছে এবং মানে বিধানসভার ভিতরে বাইরে সে কিন্তু চুপ করে থাকে না, এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সবসময় সক্রিয়, তার মধ্যে ওই অলসতা নেই। যেটা এমএলএ হয়ে যাওয়ার পরে বাবুদের ভাবলাভ আলাদা হয়ে যায়, লোক বা সাংসদ হয়ে গেলে অন্যরকম হয়ে যায়, কিন্তু ও কিন্তু মাটির কাছাকাছি আছে বা আছেন। তিনি কিন্তু আমার অন্তত ব্যক্তিগতভাবে লোকসভায় মানে বিধানসভায় গত মাসেও দেখা হলো, কথা হলো। যাই হোক, আমি এখন আর হয়তো অতটা যোগাযোগ রাখি না, এমনি তো দেখি, ওদের খবরও খুব একটা বেশি করি তেমন নয়। কিন্তু আবারও বলছি যে 26-এ যদি সিদ্দিকিরা সারা ওয়েস্ট বেঙ্গলের মুসলিম সমাজের কাছ থেকে
5% ভোটও সরিয়ে নিতে পারে, তাহলে অনেকগুলো সিট কিন্তু হাতছাড়া হয়ে যাবে। সেক্ষেত্রে তখন ওই 170-80 এসে পড়তে হবে। মানে এখনই যদি নির্বাচন হয় তৃণমূল জিতবে, কিন্তু ইয়েটা কমে যাবে, অন্তত 50টা সিট কমে যেতে পারে, এমনও আশঙ্কা করছেন অনেকে। 50টা মানে 40টা, সরি 50 না, 40টা সিট এই মুহূর্তে কমে যেতে পারে। তাহলে 40টা যদি কমে যায়, এখন 227-28 আছে মনে হয়, তাহলে ওই 190-94-এর মধ্যে এসে দাঁড়াতে পারে। আরও কমে গেলে আরও কমতে পারে। যাই হোক, 200 ক্রস করবে না 26-এ, এটা খুব পরিষ্কার। মানে যদি নির্বাচনটা নির্বাচনের মতো হয়, পরিষ্কার কথা। বাম আমল থেকে তো আমরা অনেক কিছু দেখে আসছি, সেগুলো আর বলার অপেক্ষা রাখে না। এখানকার মানুষ সব জানেন, কেন্দ্রও জানে, রাজ্যও জানে, সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর লোক জানে যে ওয়েস্ট বেঙ্গলে বামরা কী করে 35 বছর না 34 বছর শাসন করেছে। একবার 4 বছরের মাথায় জ্যোতি বসু নির্বাচন করিয়েছিলেন, তাই 5-7-35 হওয়ার কথা, সেটা না হয় 34 হবে। 34 বছর কীভাবে শাসন করেছেন। আবার এই যে 14 বছর শাসন, এটা হচ্ছে বামেদের এক্সটেনশন। কারণ হচ্ছে যে মমতাকে যারা পরামর্শ দিতেন, তারা উন্নততর বামফ্রন্ট করতে চেয়েছিলেন বুদ্ধবাবুকে দিয়ে, কিন্তু বুদ্ধবাবু তা করেননি। তিনি টাটার সঙ্গে হাত মিলিয়েছিলেন বলেই তারা মমতাকে ধরেন এবং মমতাকে তাদের যোগ্য শিষ্যা হিসাবে গড়ে তোলেন এবং নির্বাচনে জেতেন। এবং তাদের মতো করেই আর কি সেই সিংহ সব কিছু নিয়েই একটা বললাম তো উন্নততর সিপিএম হয়ে গেল। আবারও বলছি যে যাই করুন না কেন, মুসলিম ভোট ভাগ যেন না হয়, এটা তৃণমূলকে দেখতে হবে, দিদিকে দেখতে হবে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখতে হবে। এটাই তিনি জানেন না এমন নয়, তিনি জানেন, কিন্তু আমরা আমাদের হ্যামিলিয়নের বাঁশি বাজিয়ে যেতে হবে। আপনারা জানেন সাংবাদিকদের, তাই আমরা আমাদের বাঁশি বাজিয়ে যাব। কেউ শুনবে কেউ শুনবে না, কথা বলে কালার বাঁশি বাজে একই তানে, যার যেমন মন সেটাই কান সেটাই শোনে, যার যেমন মন সেটাই বোঝে। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সুস্বাগতম।